এই ওঠো না, ওঠো। হ্যাঁ, কে 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 কে? কে আবার? ইন্দ্র দেবতা। আকাশে মেঘ ডাকছে, সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে গো। হ্যাঁ, সে কি? এর মধ্যে সকাল হয়ে গেল? শুধু সকাল নয়, বেলা গড়িয়ে দুপুর হতে চললো। তোমার ঘুম ভাঙলো না? যাও যাও, চট করে ইলিশ মাছ নিয়ে এসো, আমি খিচুড়ি বসিয়েছি। ইলিশ মাছ? ও বাবা, সে তো অনেক দাম। আমি বরং ডিম নিয়ে আসছি, বুঝলে? খিচুড়ি আর ডিম। এই শোনো, সারা জীবন এত কিপটেমি করো না তো। শুধু অভাব আর অভাব। কিপটেমিটা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আজকে খিচুড়ি আর ইলিশ মাছ হবে, ব্যাস। আর কোনো কথা শুনতে চাই না। দূর দূর, ঘুম থেকে উঠেই জ্বালাতন। হে ঈশ্বর, তুলে নাও, তুলে নাও। ভেবেছিলাম সারাদিন কোথায় পড়ে পড়ে ঘুমোবো, তা না, মৌকা পেয়ে ঠিক বাজারে পাঠিয়ে দিল। এখন গ্যাঁটের কড়ি খরচা করে ভালো দেখে ইলিশ মাছ কেন? দূর দূর দূর, ভাল লাগে না। ইলিশ নিয়ে যান, ইলিশ একদম জলের দরে। ইলিশ নিয়ে যান একদম জলের দরে, পদ্মার ইলিশ মাছ। ইলিশ 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 একদম টাটকা ইলিশ নিয়ে যান। দে তাহলে। এই নাও গোপাল দাদা, এই নাও। ঠিক আছে, আসি তাহলে। আরে গোপাল দাদা, দামটা তো দিয়ে যাও। দাম? কিসের দাম? হ্যাঁ, 5 টাকা কেজি দাম। এই তো বললি জলের দরে ইলিশ, জলের আবার কোনো দাম আছে নাকি? হ্যাঁ, ওটা তো কথার কথা গোপাল দাদা, মাছ আবার জলের দরে বিক্রি হয় নাকি? শোন, আমার কাছে কথার দাম আছে, তোর না থাকতে পারে। দূর দূর, সকাল সকাল আমাকে কেমন ঠকিয়ে দিয়ে চলে গেল। কি, ধান ক্ষেত তো জলে ভেসে গেছে। কি গোপাল, কালকে রাজসভা এলে না, আবার আজকে এত দেরি, তা ব্যাপারটা কি? আর বলবেন না মহারাজ, চারিদিকে রাস্তায় এত জল কাদা, কি আর বলবো। এক পা এগোচ্ছেই তো 3 পা পেছোচ্ছি। কালকে তো কিছুতেই রাজসভায় আসতেই পারলাম না। যতবারই বাড়ি থেকে এগোনোর চেষ্টা করি, ততবারই বাড়ির ভিতর ঢুকে যাই। ওই শুরু হলো গল্প। আচ্ছা, তাই যদি হয় তাহলে আজকে রাজসভায় এলে কি করে? হ্যাঁ, আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন। আজকে রাজসভায় পৌঁছলাম কি করে? আজ তো বাড়ি থেকে বেরোতেই পরিকল্পনা করে নিয়েছি, আজ আর রাজসভার দিকে এগোবো না। তাই আজ শুধু 1 পা করে পিছিয়েছি আর 5 পা করে এগিয়ে এসেছি। তাই তরতর করে রাজসভায় চলে এলাম। ওহ গোপাল, তোমার উপস্থিত বুদ্ধির জবাব নেই। রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। সব সর্বনাশ হয়ে গেল আমাদের, সব সর্বনাশ হয়ে গেল। মহারাজ, মহারাজ কিছু একটা করুন, কিছু একটা করুন। কি হয়েছে তোমাদের? মহারাজ, মহারাজ, আমাদের চাষ জমি জলের তলায় চলে গেছে, ঘর বাড়িও ডুবে গেছে। কালকে থেকে না খেয়ে আছি মহারাজ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ। আচ্ছা, তোমাদের মোটামুটি কতজন গ্রামবাসী এরকম সমস্যায়? তাও শখানেক তো হবেই মহারাজ। কিন্তু রাজবাড়ির ভান্ডার থেকে তো অত লোকজনের খাবার দাবার এই মুহূর্তে জোগান দেওয়া যাবে না। মহারাজ, মহারাজ, আপনি আমাদের মা বাপ, আপনি আপনি কিছু একটা করুন। আমি মরে যাই, আমি মরে যাই, মরে যাব, কিন্তু আমার স্ত্রী সন্তানকে এরকম না খেয়ে মরতে দেব না। ঠিক আছে, ঠিক আছে, শোনো, আমি তোমাদের থাকার জন্য রাজ্যের পশ্চিমে একটা উঁচু মাঠে তাঁবু খাটানোর ব্যবস্থা করে দিচ্ছি, আর তোমাদের খাবার জোগানের ব্যাপারে দেখছি কি করা যায়। আপনি আপনি মহান মহারাজ, আপনি গরিবের ভগবান। শোনো গোপাল, তুমি বেশ কিছু সেনা আর লোক নাও, আর তাড়াতাড়ি রাজ্যের পশ্চিমের বড় মাঠে বেশ কিছু তাঁবু খাটানোর ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। আর মন্ত্রী, বলুন মহারাজ। তুমি আমার সাথে মুর্শিদাবাদে চলো। এই মুহূর্তে নবাব বাহাদুরই আমাদের একমাত্র ভরসা। উনি যদি আমাদের কিছু খাদ্যশস্য দিয়ে সাহায্য করেন,
তবেই একমাত্র আমাদের সুরাহা হবে। হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। এই বিপদে একমাত্র নবাবই আমাদের ভরসা। এই মৌকায় যদি কিছু কামিয়ে নেওয়া যায় তাহলে তো কেল্লা ফতে। হ্যাঁ, কি কৃষ্ণচন্দ্র, এত ঝড় জলের মধ্যে তুমি হঠাৎ আমার মহলে? জাহাপানা, অনেক বিপদে পড়ে মানে এই ঝড় জলের মধ্যেও আপনার কাছে ছুটে এসেছি। কি বিপদ কৃষ্ণচন্দ্র? জাহাপানা, আমার রাজ্যে অনেকের বাড়ি বর্ষার জলে ডুবে গেছে, চাষ জমিও জলে ভরে গেছে। এ তো খুবই খারাপ সংবাদ কৃষ্ণচন্দ্র। চাষ জমি ডুবে গেলে তো সারা রাজ্যে খাদ্যের সমস্যা দেখা দেবে। দেখা দেবে না জাহাপানা, দেখা দিয়েছে। কয়েকশো রাজ্যবাসী না খেতে পেয়ে অনাহারে রয়েছে। আপনি যদি কিছু খাবার দিয়ে সাহায্য করেন জাহাপানা, কোনোদিন আপনার কাছে হাত পাতিনি, আজ শুধু এইটুকু সাহায্য করুন জাহাপানা। কান্নায় আমার চোখে জল আসছে। আপনি আমাদের মা, আপনি আমাদের বাপ। জাহাপনা, আপনি আমাদের মা বাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার রাজ্যে কালকে সকালের মধ্যে 50 বস্তা করে চাল ডাল আর 10 বস্তা করে চিনি নুন পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনি আপনি মহান জাহাপানা। আরে আরে, এ তো আমার কর্তব্য। এই তোমাদের অনেকবার অনেক প্যাঁচে ফেলেছি, কিন্তু এবার আর না। এখন মানুষেরা বিপদে পড়েছে, তাই তাদের সাহায্য করা আমার কর্তব্য। কেমন? আসতে পারি? বাবা বাবা, আজ তো আমার মহলে দেখছি পুরো চাঁদের হাট বসেছে। তা বলো, কি বলবে? আর কি বলবো বলুন জাহাপানা, আমার রাজ্যেও তো বর্ষা এসে গেছে, তাই আগে থেকে ব্যবস্থা নিতেই আপনার কাছে ছুটে এসেছি। কি ব্যবস্থা? আপনি তো জানেন আমার রাজ্যে চাল ডালের উৎপাদন এবারে কম, যা হয়েছে সব গম জোয়ার বাজরা। তাই আমায় যদি কিছু চাল ডালের বস্তা দিতেন তাহলে বেশ জমিয়ে এই কটা দিন রাজ্য জুড়ে খিচুড়ি রান্না হতো। ওই একরকম বনভোজন আর কি। না 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 না, এখন তো আর সম্ভব নয়। কেন সম্ভব নয় জাহাপানা? আপনি হলেন বাংলার নবাব, আপনার কাছে কোনো কিছুই তো অসম্ভব হতে পারে না। আমি তো কয়েক বস্তা চাল ডাল চেয়েছি জাহাপানা, এই কদিন সবাই মিলে আনন্দ ফুর্তি করে খিচুড়ি খাবো বলে। না 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 না, এখন আর অত আনন্দ ফুর্তি করতে হবে না। আমি একটু আগে কৃষ্ণচন্দ্রকে চাল ডাল দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। কৃষ্ণনগরের অনেক চাষি না খেতে পেয়ে মরছে, তাই তাদের খাদ্যের যোগান আগে, তারপর তোমার ফুর্তি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কৃষ্ণনগর আগে, খাম্বাজ রাজ্য পরে, তাই তো? খাম্বাজ রাজকে হাত করে যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে আমার ট্যাঙ্ক ফুলে ফেপে উঠবে। ব্যাস, তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গেল। এখন যতদিন না তোমাদের ঘর বাড়ির ব্যবস্থা হচ্ছে ততদিন তোমরা এখানেই থাকবে। ধন্যবাদ গোপাল দাদা। আচ্ছা আচ্ছা, বাবা, একটু একটু বৃষ্টিতে ভিজতে না ভিজতে ঠান্ডা লেগে গেল। আপনাকে কতবার বলেছি বৃষ্টিতে ভিজবেন না, কিন্তু কে কার কথা শোনে? আরে আরে, আমি কি আর নিজের ইচ্ছে ভিজেছি নাকি? কালকে ওই মুর্শিদাবাদ ফেরার বাবা, কি বৃষ্টি! প্রণাম মহারাজ, আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ মহারাজ, নবাব বাহাদুর কি খাদ্যশস্য পাঠিয়েছে? এই শোনো, ওই ভাড়ার ঘরে সমস্ত চাল ডাল চিনির বস্তা বোঝাই করা রয়েছে। তুমি তুমি ওখান থেকে নিয়ে ত্রাণ শিবিরে বিতরণ করা শুরু করে দাও, চটপট। এবার বটা ঘটাকে দিয়ে বেশিরভাগ খাবার গোপন জায়গায় সরিয়ে ফেলতে হবে। তারপর আমায় আর দেখে কে? হ্যাঁ,
তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালা। ব্যাস, এই 1 বস্তা চিনি, 1 বস্তা চাল আর 1 বস্তা ডাল শুধু বিতরণ হবে। আর বাকি বস্তার চাল ডাল খাম্বাজরাজকে সব বেচে দেবো। উফ, মন্ত্রীমশাই আপনার মাথায় কি বুদ্ধি, পুরো একেবারে ওই গাঁটে গাঁটে। রে, আমার সঙ্গে থেকে থেকেও তো আমার মতো হতে পারলি না, হ্যাঁ? নামটা ঘটা হলে কি হবে, ঘট ফুটো হয়ে সব বুদ্ধি বেরিয়ে যাচ্ছে। ঠিক বলেছেন মন্ত্রী মশাই। চল এখন কথা না বাড়িয়ে ত্রাণ শিবিরে চল, নইলে এক্ষুনি বৃষ্টি নেমে গেলেই মুশকিল। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এই তোমরা সবাই সারিবদ্ধ হয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ো, চাল ডাল চিনি দেওয়া হবে। কি মন্ত্রীমশাই, মাত্র 1 বাটি করে চাল আর ডাল? এ তো আমাদের দুবেলাতেই শেষ হয়ে যাবে। তাতে আমি আর কি করব ভাই, নবাব যেটুকু দিয়েছেন তাই তোমাদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছি। কাউকে বেশিও দিচ্ছি না, কাউকে কমও দিচ্ছি না। কেউ না নিতে চাইলে বললো, তার ভাগেরটা আমি নিয়ে নেব। না না, নেব না কেন? বিপদের দিনে 1 মুঠো চালও সোনার থেকে দামি। নাও নাও। কি বলো, ত্রাণ সামগ্রী কিছু কি এসেছে, না এখনো মন্ত্রীমশাই এসেই পৌঁছয়নি? আর কি বলবো গোপাল দাদা, যা এসেছে তা না আসারই সমান। সবাইকে ছোট ছোট 1 বাটি করে চাল ডাল আর চিনি দিয়েছে। মাত্র 1 বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল মন্ত্রী মশাই আর বটা ঘটা। এ কি, কয়েকশো লোকের জন্য নবাব বাহাদুর মাত্র 3 বস্তা খাবার পাঠিয়েছে? ঠিক আছে, তোমরা রান্না করো, আমি মহারাজের সাথে কথা বলে দেখছি কি করা যায়। বাবা, কি ঠান্ডা লাগলো রে বাপরে বাপ। এ কি মহারাজ, বাইরেও ঝড় জল, ঘরের ভিতরেও ঝড় জল। বাবা, ভালো বলেছো গোপাল, বলো বলো কি বলতে এসেছো বলো। বলছিলাম কি মহারাজ, আপনি আর মন্ত্রীমশাই তো নবাব বাহাদুরের কাছে ত্রাণ সাহায্য চাইতে গিয়েছিলেন, তা তিনি মাত্র 1 বস্তা করে চাল ডাল চিনি পাঠিয়েছেন? না না, তিনি তো 50 বস্তা করে চাল ডাল আর 10 বস্তা করে চিনি আর নুন পাঠিয়েছেন। কিন্তু মন্ত্রীমশাই তো ত্রাণ শিবিরে শুধু 1 বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল, আর তার থেকে সবাইকে 1 বাটি করে দিয়েছে। কি যা তা কথা বলছো বলো তো? সত্যি বলছি মহারাজ, আপনার বিশ্বাস না হলে আমার সাথে ত্রাণ শিবিরে চলুন। না না গোপাল, আমার তোমার উপর ভরসা আছে। বাবা, আমি এই বর্ষা বাদলার মধ্যে আর বাইরে বেরোবো না। আমি মন্ত্রীকে এখানেই ডেকে নিয়েছি। বাবা, প্রহরী, ও প্রহরী। বলুন মহারাজ। শোনো, মন্ত্রীকে এক্ষুনি ডেকে নিয়ে এসো তো। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, বাড়ি আছেন? কে? আমি প্রহরী। মন্ত্রীমশাই বাড়ি আছেন নাকি? না না, উনি তো একটু আগেই ত্রাণ শিবির থেকে ফিরেই বেরিয়ে গেছেন কোনো এক রাজ্যের রাজার সাথে কথা বলতে। আমায় কিছু বলেনি। আচ্ছা, ঠিক আছে।
মহারাজ মন্ত্রী মশাই তো বাড়িতেই নেই। হ্যাঁ, বাড়িতে নেই তো কোথায় গেছে? মন্ত্রী মশাইয়ের স্ত্রী বললেন কোনো এক রাজ্যের রাজার সাথে দেখা করতে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা জানেন না। দেখলেন মহারাজ, এই লোকটাকে আপনি আজও চিনতে পারলেন না। এখন দেখুন কোথায় কার সাথে সন্ধি বাঁধতে চলে গেছে। শোনো গোপাল, এখন আর ওসব কথা বলে লাভ নেই। মন্ত্রীকে খুঁজে বের করতে হবে, আর তার আগে জানা দরকার বাবা ওই ওই বাকি ত্রাণের বস্তা মন্ত্রী কোথায় রেখেছে বা নিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, আপনি আমায় একটু ভাবার সময় দিন, আমি দেখছি কি করা যায়। কোথায় গেলেন মন্ত্রী মশাই? এই বর্ষার মধ্যে বাড়ি ছেড়ে এখন অন্য রাজ্যে কি করছেন? ত্রাণ সামগ্রীর বাকি বস্তা কোথায় গেল? প্রশ্ন প্রশ্ন, এতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। ওরে বাপরে, এত পিঁপড়ের ঝাঁক কোথা থেকে এলো? এ কি, এরা তো সব মুখে করে চিনি নিয়ে আসছে। যাই তো গিয়ে দেখি কোথা থেকে আসছে। এ কি, পিঁপড়ের দল তো মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। কোথায় এত মিষ্টি জমেছে, গিয়ে দেখা যাক। বুঝলি ঘটা, আমি একটু আগে খাম্বাজ রাজার সাথে কথা বলে এলাম। উনি আমাদের পাওয়া এই সব ত্রাণের খাদ্য কিনতে রাজি আছেন। আজকে রাতে ওনার দলবল আসবেন আর সব নিয়ে যাবে। ও, তারপর আমাদের কাছে শুধু টাকা আর টাকা, কি বলেন মন্ত্রী মশাই? ওরে বাপরে, ওরে বাবা, পিঁপড়ে কামড়ালো। জ্বলে গেল, জ্বলে গেল। এখানে এত পিঁপড়ে এলো কিভাবে? হ্যাঁ, এ বাবা, চিনির একটা বস্তা একটু ছিঁড়ে গেছে। শোন, তাড়াতাড়ি বস্তাটা সুতো দিয়ে সেলাই করে চলে আয়। এখানে বেশি ঘোরাঘুরি করিস না। আচ্ছা মন্ত্রী মশাই। আর হ্যাঁ, রাতে যখন খাম্বাজ রাজ ওনার লোকজন নিয়ে আসবেন, তখন একেবারে ওনাদের গাড়িতে বস্তাগুলো তুলে টাকা নিয়ে সরে পড়বো। আর একটা কথা, এখন আমরা গা ঢাকা দিয়ে থাকবো, তারপর টাকা পেয়ে গেলে রাজ্য থেকেই হাওয়া হয়ে যাব। কি বুঝলি? উফ, মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি! একটু একটু পায়ে ধুলো দিন, একটু পায়ে ধুলো। পায়ে না এখন ধুলো নেই, কাদা আছে, শুকিয়ে গেলে নিস। হ্যাঁ, চললাম রে। বস্তা সেলাই হয়ে গেলে আমার বাড়িতে চলে যাস। আচ্ছা, তার মানে এই ব্যাপার। ত্রাণের সব খাবার এখানে না, এক্ষুনি কিছু একটা করতে হবে। এই খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ গোপাল দাদা, এই তো আজকের মতো হলো। কাল থেকে কি খাবো নিজেরাও জানি না। শুধু কাল কেন, কাল থেকে আগামী যতদিন না অবধি জল বৃষ্টি কমছে, যতদিন না তোমাদের ঘর বাড়ি থেকে জল নামছে, ততদিনের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে। সত্যি গোপাল দাদা? হ্যাঁ সত্যি। তার জন্যে তোমাদেরকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। উড়িয়ে বাবা, কত বস্তা! হ্যাঁ, এর মধ্যে চাল, ডাল, চিনি, নুন সব আছে। তোমরা সবাই এক একটা করে বস্তা নিয়ে শিবিরে চলো। শোনো,
খাবার ব্যবস্থা তো হলো, এবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেওয়ার ব্যবস্থা মানে? মন্ত্রীমশাইকে চমক দিতে হবে। এ কি আবার মেঘ ডাকছে? এখন তো বৃষ্টি শুরু হলেই মুশকিল। এই এই তোমরা সবাই একটা একটা করে বস্তা চটপট গাড়িতে তোলো। খাম্বাজরাজ, এবার আমার টাকাটা। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবই। এই মরেছে, বালি পাথর কোথা থেকে এলো? ছি 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 ছি, মন্ত্রী তুমি আমাকে এভাবে ঠকাচ্ছিলে? এই বাকি বস্তাগুলোতে কি আছে দেখো তো দেখি। মহারাজ মহারাজ, এগুলোতেও সব মাটি পাথর বালি। দেখি। হ্যাঁ, বালি পাথরই তো পাবেন, কারণ খাবার যাদের পাওয়ার কথা তাদের কাছে চলে গেছে। মন্ত্রী, আমি গোপালের কাছ থেকে সব খবর শুনেছি। তুমি শরণার্থীদের মুখের খাবার খাম্বাজরাজকে বিক্রি করতে চলেছিলে। আগে ইয়ে না, মানে ও মন্ত্রী মশাই, এবারেও তো ফেঁসে গেলাম। সাবাস গোপাল, সাবাস। আজ তোমার জন্যই এই শরণার্থীদের মুখে খাবার আসবে। তুমি যদি বিচক্ষণ না থাকতে তাহলে তো এতক্ষণে সব হাওয়া হয়ে যেত। একজন সৎ কর্তব্যপরায়ণ রাজ্যবাসী হিসেবে এ তো আমার কর্তব্য মহারাজ। ভালো লাগে না? গিন্নি জ্বালায় একদণ্ড বাড়িতে বসার জো নেই। ও গোপাল দাদু, কোথায় চললে? বাজারে যাচ্ছি রে। বাজার করে তুমিও পুকুরে স্নান করতে চলে এসো গোপাল দাদু। আরে দূর, পুকুরের জলে ঘন্টার পর ঘন্টা নাচন কদন করার বয়স কি আর আমার আছে রে? তার চেয়ে বরং তোরাই স্নান কর, আমি চলি। কি ব্যাপার সেনাপতি, আজ কি চিংড়ি না ইলিশ? আরে দূর দূর, দুটোর একটাও নয়। তাহলে বেগুন দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল। আর বলো না গোপাল, সকাল থেকে পেটটা ঠিক নেই ভায়া। পেটের আর কি দোষ বলো সেনাপতি, সবই হলো হজম শক্তির জোর। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল, যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না। কি করা যায় বলো তো? এই দেখো সেনাপতি, ভুল করে মুরগির ডিম খেয়ে ফেলো না জানো। কেন কেন? ওমা, তুমি তো একটু আগে বললে না তুমি যাই খাচ্ছ তাই হজম হচ্ছে না। মুরগির ডিম খেয়ে নিলে সেটা যদি হজম না হয় তাহলে কি হবে? কি হবে? কি আবার হবে? আরে পিঠের মধ্যে মুরগির ছানারা লাফালাফি করবে। নয়, সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। বাবারি বাবা, এই দুষ্টু, এত হাসির কি হলো শুনি? এই যে সভাকবি, তা তুমি আজ কি কিনতে বাজারে এলে আগে সেটা শুনি। আমি কিনবো মাছ, টাটকা যেন হয়, কিন্তু টাটকা মাছ কি আদৌ পাবো তাই করছে ভয়। পাবেন পাবেন, আজই পুটির বাবার পুকুর থেকে জাল টেনে অনেক টাটকা মাছ পেয়েছি। এই দেখুন, পছন্দ করে একটা নিয়ে যান। তাই বুঝি? আর তাহলে আমাকেও একটা মাছ দাও দেখি, পুটির বাবার পুকুরের টাটকা মাছ। অত চিন্তা করে কি হবে? সমস্যা যখন একটা এসেছে তখন তাকে ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলে কেমন হয়? ভালোই হয়, কিন্তু ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলতে গেলে তো অনেক মোহর দরকার, না হলে একে একে আমার জমি পুকুর সব যে বিক্রি হয়ে যাবে। আমি বলি কি, তুমি একবার মহারাজের কাছে যাও। জমি পুকুর বিক্রি করার বদলে যদি বন্ধক রেখে কিছু মোহর পাওয়া যায় তাহলে মন্দ হয় না। ঠিক বলেছ, পরে জমিতে ভালো ফসল আর পুকুরে ভালো মাছ হলে মহারাজের কাছ থেকে বন্ধক দেওয়া জমি আর পুকুর আমি মোহরের বদলে ছাড়িয়ে আনবো। হ্যাঁ, বাবা বাবা বাবা, দারুণ বুদ্ধি দিয়েছো তো গিন্নি। এবার দেখলে তো বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা কতটা দরকার। যাও, আর দেরি করো না, তুমি এক্ষুনি মহারাজের কাছে যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। ওই তো মন্ত্রী মশাই যাচ্ছেন। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে
এই যে আমি মন্ত্রীমশাই। ও পুঁটির বাবা তুমি, বলো কি চাই? আগে বড় বিপদে পড়েছি মন্ত্রীমশাই, তাই মহারাজের কাছে যাচ্ছিলাম। রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। বিপদ? কি বিপদ শুনি? আগে আপনি তো জানেন এবছর জমিতে ভালো ফসল হয়নি, তার উপরে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে। ভাবছি আসছে বর্ষার আগে আমি বাড়ির ছাদটা সারিয়ে নেব। সেই জন্যই মহারাজের কাছে জমি বন্ধক দিয়ে যদি কিছু মোহর পাওয়া যেত তাহলে বড় ভালো হতো। জমি বন্ধক রেখে মোহর? তারপর যখন হাতে মোহর আসবে তখন সেই জমি ছাড়িয়ে নেবে পুঁটির বাবা। হ্যাঁ, তাহলে আমার লাভ কি হবে? না না, মহারাজ আর কারুর জমি বন্ধক রেখে মোহর দেন না। তাহলে কি হবে মন্ত্রীমশাই? মাঠের শেষ প্রান্তে তোমার একটা পুকুর আছে না পুঁটির বাবা? হ্যাঁ 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 মন্ত্রীমশাই, মহারাজ চাইলে মোহরের বদলে আমি ওই পুকুরটাও বন্ধক রাখতে পারি। বন্ধক নয়, যদি ওই পুকুরটা তুমি বিক্রি করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, হাতে তো মোটে ওই একটাই পুকুর আছে, ওটাও চলে গেলে আমার কি হবে মন্ত্রীমশাই? এদিকে আমার এখন মোহরের খুব দরকার। ঠিক আছে মন্ত্রীমশাই, আমি রাজি, কিন্তু আমার ওই পুকুর কিনবে কে? কেন, আমি তো আছি, আমি কিনবো। তোমার পুকুরের দাম কত? আগে অনেক বড় গভীর পুকুর, পুকুরে মাছও আছে। ও পুকুরের দাম কম করে 20 মোহর তো হবেই। বেশ, তাহলে আমি তোমাকে 10 মোহর দেব। হ্যাঁ, অত বড় পুকুরের বদলে মাত্র 10 মোহর? বেশি ক্যামেও করলে তাও দেব না, এই বলে দিলাম। বিপদের দিনে আমি তোমার কাছ থেকে 10 মোহরের বদলে পুকুরটা কিনছি, এই অনেক। আজ বিকেলে কাগজপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো, আর 10 মোহর নিয়ে যেও, কেমন? ও সকাল সকাল দারুণ দাম মেরেছি। 20 মোহরের পুকুর 10 মোহরে কিনেছি। হ্যাঁ, এবার ওই পুকুরটা 30 মোহরে বিক্রি করে দেব। তাহলে বাড়িতে বসে বসে আমার 20 মোহর লাভ। হ্যাঁ, এসব পুঁটির বাবা, সঙ্গে করে কাগজপত্র এনেছো তো? আগে এই যে। ব্যাস, আজ থেকে ওই পুকুরটা আমার। ও পুটির বাবা, বলি পুকুরের ধারে দাঁড়িয়ে কি দেখছো শুনি? জালে চারাপোনা উঠলো নাকি? না গো গোপাল দাদা, এ পুকুর যে আর আমার নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বলো কি পুটির বাবা, তোমার পুকুর আর তোমার নেই? না গোপাল দাদা, মন্ত্রীমশাই আমার কাছ থেকে পুকুরটা 10 মোহরের বদলে কিনে নিয়েছেন। এত বড় পুকুর, পুকুরে কত মাছ, আর এসব তুমি মাত্র 10 মোহরের বদলে বিক্রি করে দিলে? আমার যে হাত পা বাঁধা গোপাল দাদা, বড় বিপদে পড়ে মহারাজের কাছে যাচ্ছিলাম সাহায্যের আশায়। রাস্তায় মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা হতে উনি বললেন মহারাজের কাছে নাকি আর জমি বন্ধক রেখে মোহর পাওয়া যাবে না। তারপর উনি বললেন যদি আমি ওনাকে ওই পুকুরটা 10 মোহরের বদলে বিক্রি করে দিই তাহলেই একমাত্র আমার অভাব মিটবে। এবার তুমিই বলো গোপাল দাদা, আমি কি করতাম? এখন আর কিছুই করার নেই, মন্ত্রীমশাই তোমাকে আচ্ছা করে বোকা বানিয়েছে। তবে শুধু বোকা নয়, উনি মহারাজের নামেও ভুল কথা প্রচার করেছেন। আমি যতদূর জানি, কোনো প্রজা বিপদে পড়লে মহারাজ তাকে ঠিক সাহায্য করেন। এখন মনে হচ্ছে 10 মোহরের বদলে পুকুরটা মন্ত্রীমশাইকে বিক্রি না করলেই ভালো হতো। গোপাল দাদা, তুমি আমাকে বাঁচাও, যে করেই হোক আমাকে আমার পুকুরটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শুধু পুকুর নয়, সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইকে লোক ঠকানোর উচিত শিক্ষাও দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না পুটির বাবা, আমি কথা দিলাম, যেমন করেই হোক আমি ওই বদমাশ মন্ত্রীকে উচিত শিক্ষা দিয়ে তোমার পুকুর তোমার কাছে ফিরিয়ে দেব। তাই যেন হয় গোপাল দাদা, তুমি না থাকলে আমাদের মতন প্রজারা পুরো অন্ধ। যাও যাও, এবার নিজের বাড়ি ফিরে যাও, আমি যাই রাজসভায়।
ওই দেখুন মহারাজ, গোপাল রাজসভায় এসেছে। আজ মনে হয় আকাশে সূর্য নয়, চাঁদ উঠেছে। কি ব্যাপার গোপাল, তোমার কপালে এত ভাঁজ কেন? আগে আর কি বলবো মহারাজ, কয়েকদিন ধরে খুব হাত টান যাচ্ছে। তাই ভাবছি আমার যতটুকু জমি আছে সব আপনার কাছে বন্ধক রেখে কিছু মোহর নেব। বেশ গোপাল, তুমি তাহলে আগামীকালই জমি বন্ধক রেখে আমার কাছ থেকে মোহর নিয়ে যাও। প্রজারা বিপদে পড়লে আমি রাজা হয়ে সব সময় তাদের পাশে আছি। কিন্তু আপনার মন্ত্রী মশাই তো নেই মহারাজ। হ্যাঁ মানে? এই যে পুঁটির বাবা গোপালকে সব বলে দিয়েছে নাকি? আগে হ্যাঁ মহারাজ, এই বদমাস মন্ত্রী পুঁটির বাবার কাছ থেকে তার একমাত্র পুকুর মাত্র 10 মোহরের বদলে কিনে নিয়েছে পুঁটির বাবার অভাবের সুযোগ নিয়ে। না মহারাজ, পুঁটির বাবা আমাকে স্বেচ্ছায় পুকুরটা বিক্রি করেছে। গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে সেটা তো নেই, তবে পুঁটির বাবা আমাকে নিজে কথা বলেছে। পুঁটির বাবার মাথা খারাপ হয়ে গেছে, তাই সে উল্টো পাল্টা বকছে। এই বিষয়ে আমি তো কিছুই করতে পারবো না গোপাল, কারণ আমাদের কাছে তো মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মানে কে সত্যি কথা বলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমি জানি পুঁটির বাবা ওরকম মানুষই নয়। আর মন্ত্রী মশাইকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আমিও বলে রাখলাম মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে পুঁটির বাবার ওই পুকুর আমি উদ্ধার করবই। না হলে কি গোপাল? না হলে আপনারা আমার নামে গরু পুষবেন। হ্যাঁ, গরুর নাম হবে গোপাল। আমিও দেখবো গোপাল, তুমি কিভাবে ওই পুকুরটা আমার কাছ থেকে নিয়ে যাও। ওই দেখ, গোপাল দাদু আসছে। সবাই লুকিয়ে পড়, আজ দাদুকে না ভয় পাইয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই লুকিয়ে পড়। ওরে বাবারে, গোপাল দাদু ভয় পেয়েছে, গোপাল দাদু ভয় পেয়েছে। কি মজা, কি মজা। তোদের জন্য মাখা সন্দেশ এনে রেখেছিলাম, ভেবেছিলাম তোদের দেব, কিন্তু এখন ওটা আমি একা খাবো, তোদের একটুও দেব না। হ্যাঁ, কেন দাদু? তোরা আমাকে ভয় দেখাবি আর আমি তোদের মাখা সন্দেশ খাবো? হ্যাঁ, এই রে, দাদু রাগ করেছে। আর হবে না দাদু, সত্যি বলছি, আর হবে না। এই গুলটে তুই ঘুমাচ্ছে না দাদুর কাছে? দাদু, মাখা সন্দেশের দিব্যি বলছি, আর এরকম করবো না। তোরা আমাকে মুখোশ দিয়ে ভয় দেখালি, আর আমি তোদের সামান্য মাখা সন্দেশ দিয়ে কেমন চমকে দিলাম বল। যেমন নাতি তাদের তেমন দাদু। কিন্তু তোরা এই মুখোশ কিনলি কোথা থেকে শুনি? বড় বড় কাছে নিচে একটা লোক আজ অনেক মুখোশ নিয়ে বসেছে দাদু। হ্যাঁ দাদু, কত রকমের মুখোশ আছে তার কাছে। এটা অনেকটা আমাদের মন্ত্রী মশাইয়ের মতন দেখতে। জানো গিন্নি, আজ রাজসভায় আমার সঙ্গে মন্ত্রীর একচোট হয়ে গেছে। আমিও বলে এসেছি, মন্ত্রীর কাছ থেকে পুঁটির বাবার পুকুরটা উদ্ধার করতে না পারলে আমার নামে গরু পুষতে। মন্ত্রীমশাই এবার যখন খাল কেটে কুমির ঢুকিয়েছেন, তখন সেই কুমিরের কামড় ওনাকেই খেতে হবে। পেয়েছি, একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। গিন্নি, আমি এক্ষুনি আসছি। এই ন্যাপলা, গুলটে, পুটি, তোরা চল আমার সঙ্গে। বলি আবার কোথায় চললে? মানুষটাকে নিয়ে আর পারা যায় না। বটা ঘটা, তোরা একটু চোখ কান খোলা রাখিস। আগে কেন মন্ত্রী মশাই? যতদিন না পুকুরটা অন্য কাউকে বিক্রি করতে পারছি, ততদিন গোপাল যেন পুকুরের আশেপাশে না আসতে পারে। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা। গোপাল কেন, আমরা কাউকে এই পুকুরের ধারে কাছে আসতে দেব না। হ্যাঁ, এবার দেখি গোপাল কি করে আটকায় আমাকে। আমি হলাম মন্ত্রী। আবার নতুন করে পরিচয় দেওয়ার কি আছে? আমরা তো জানি আপনি মন্ত্রী। তাই তো ঘটা? চুপ, অপদার্থের দল, চুপচাপ নিজের কাজ কর। আমি চললাম।
যা ন্যাপলা গুলটে পুটি এবার ওদের পুকুরের জলে ছেড়ে দিয়ে আয়। বলেন কি মন্ত্রী মশাই, বিশাল বড় পুকুর? ঠিক শুনেছেন, তার উপরে গভীর করে কাটা, আর পুকুরে মাছও আছে। বাহ বাহ বাহ, তা কত দাম রেখেছেন শুনি? আপনার জন্য মাত্র 30 মোহর, অন্য কেউ হলে 40 মোহরের নিচে ছাড়তামই না। 30 মোহর? ওই দেখুন, এই পুকুর 30 মোহরে পাচ্ছেন, এই না কত? তা ঠিকই বলেছেন, বেশ 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 বেশ, আমি রাজি। ওই দেখুন মন্ত্রী মশাই, পুকুরে মাছ লাফাচ্ছে। দেখেছেন তো, পুকুরে মাছ একদম ভর্তি। ও মা গো, শুধু মাছ নয়, এই পুকুরে তো কুমিরও আছে। হ্যাঁ, কুমির? এই পুকুরে কুমির কোথা থেকে এলো? হ্যাঁ, ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি কুমির। পালা ঘটা পালা, না হলে বেঘরে আমাদের প্রাণটাও যাবে। উরে বাবা রে বাবা। বাবা রে বাবা, আমি আমি এ পুকুর কিনবো না, বিনামূল্যে দিলেও না। পালাও পালাও পালাও, সবাই পালাও। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি এই পুকুরটা কাকে বিক্রি করব? নাও পুটির বাবা, এবার এগুলো পড়ে নাও। এগুলো পড়ে কি হবে গোপাল দাদা? আছে আছে, কাজ আছে। এখন থেকে আমি হলাম জমিদার, আর তুমি হলে আমার কর্মচারী, বুঝলে? বুঝলাম বুঝলাম গোপাল দাদা, বুঝলাম। মন্ত্রী তোমাকে যে 10 মোহর পুকুরের বিনিময়ে দিয়েছিল, সেগুলো সঙ্গে করে এনেছো তো? এই যে গোপাল দাদা। এটা রাখো পুটির বাবা, এটা হলো ক্ষতিপূরণের টাকা। আর বাকি 5 মোহর থাক আমার কাছে, একটু পরেই ওটার দরকার পড়বে। বলো কি মন্ত্রী, পুকুরে কুমির? আজ্ঞে, আজ্ঞে, আমি নিজের চোখে দেখেছি মহারাজ। পুঁটির বাবা আমাকে আচ্ছা করে বোকা বানিয়ে ওই পুকুরটা বিক্রি করেছে। কিন্তু ওই পুকুরে কুমির এলো কোথা থেকে সেটাই তো মাথায় ঢুকছে না মহারাজ। আমার মনে হয় ওই বর্ষার সময় গঙ্গা থেকে ওই কুমিরগুলো ভেসে এসেছে। মহারাজ, এবার কিছু একটা করুন, না হলে যে আমি ভেসে যাব। আমার 10 মোহরও যে ভেসে যাবে। আহ মন্ত্রী, আমি দেখছি কি করা যায়। জয় মহারাজের জয়। প্রণাম মহারাজ। আপনি কে? আগে আমি এক ছোট জমিদার, পয়সা করি বিশেষ নেই, তাই হয়তো আপনি আমাকে ঠিক চেনেন না। আর এই হলো আমার কর্মচারী। বেশ বেশ, তা আপনি আমার দরবারে? বলছি শুনলাম মাঠের শেষ প্রান্তে একটা পুকুরে নাকি কুমির দেখতে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার পুকুর, এই কয়েকদিন আগেই কিনেছি। বাহ বাহ, আমি এসেছি ওই পুকুরটা কিনতে। হ্যাঁ, সত্যি? আগে হ্যাঁ, আপনি কি ওই পুকুরটা আমাকে বিক্রি করতে চান? হ্যাঁ, চাই, মানে খুব করে চাই। ব্যাস, তাহলে ঝামেলা মিটে গেল। আমি 5 মোহরের বদলে আপনার কাছ থেকে এই পুকুরটা কিনে নিতে চাই। হ্যাঁ, মাত্র 5 মোহর? না না, আমি ওই পুকুরটা 10 মোহর দিয়ে কিনেছি। মন্ত্রীমশাই, ওই পুকুর ইনি ছাড়া আর কেউ নিতেই চাইবেন না। আপনার ভাগ্য ভালো, ওই 5 মোহর পাচ্ছেন। আমি হলে তো বিনামূল্যেও নিতাম না। হ্যাঁ, ঠিক বলেছে সেনাপতি। 5 মোহর যখন পেয়েছো তখন রাজি হয়ে যাও, না হলে তোমার ওই 10 মোহরই কুমিরের সঙ্গে জলে চলে যাবে মন্ত্রী। হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। বাহ বাহ বাহ, তবে এই নিন 5 মোহর, আর পুকুর কেনার কাগজপত্র আপনি আমার এই কর্মচারীর হাতে দিয়ে দিন। কিন্তু আপনি ওই পুকুরটা কিনে কি করবেন শুনি? আপনি তো জানেন ওই পুকুরে কুমির আছে।
আমি ওই পুকুরটা আবার পুটির বাবাকে ফিরিয়ে দেব মহারাজ। হ্যাঁ গোপাল তুমি? শুধু আমি নই, আমার সঙ্গে পুটির বাবাও আছে। তার মানে এসব তোমার চাল ছিল গোপাল? আগে হ্যাঁ মহারাজ। তার মানে আমার পুকুরে কুমির তুমি ছেড়েছো? আগে সব কথা জানতে গেলে তো সবাইকে একবার পুকুর পাড়ে যেতে হবে। ওই দেখুন মহারাজ, বলেছিলাম না এই গোপালই আমার পুকুরে কুমির ছেড়েছে যাতে আমি আবার পুকুরটা বিক্রি করে দিই। না না গোপাল, এ কিন্তু তুমি ভারী অন্যায় করেছো। এইভাবে লোক ঠকানো তোমার মোটেই উচিত হয়নি। আগে আমি লোক ঠকাইনি মহারাজ, লোক ঠকিয়েছে তো আমাদের মন্ত্রীমশাই। কি মন্ত্রীমশাই, এবার আপনি নিজের মুখে সব কথা স্বীকার করবেন, না আমি আপনাকে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলবো? হ্যাঁ না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আমি আসলে। মন্ত্রী, তুমি কি করেছো এবার আমাকে একটু খুলে বলো তো। আগে পুটির বাবাই আপনাকে সবটা বলবে মহারাজ। কি পুটির বাবা, শুরু করো। বলছি গোপাল দাদা। তাই আমি বাধ্য হই মন্ত্রীমশাইকে পুকুরটা বিক্রি করে দিয়েছিলাম মহারাজ। এই মন্ত্রী, তুমি এই সব করেছো? মহারাজ, মন্ত্রীমশাই কি এক্ষুনি পুকুরের জলে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দিন। না 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 না, জলে যে কুমির আছে, আরে ওরা মন্ত্রীকে যে আস্ত রাখবে না। কোথায় কুমির? ওটা আসল কুমির নয়, ওটা হলো কুমিরের মুখোশ। নাতি নাতনিদের সঙ্গে নিয়ে গিয়ে এই মুখোশ আমি কিনে এনেছি মহারাজ। সাবাস সাবাস গোপাল, এই না হলে গোপাল ভাঁড়ের বুদ্ধি। এবার দেখলেন তো মন্ত্রী মশাই, খাল কেটে পুকুর কেটে আমি কেমন কুমির ঢোকালাম। মুটির বাবা, আশা করি এবার তোমার অভাব মিটেছে। তুমি তোমার হারানো পুকুরও পেলে, সঙ্গে 5 মোহরও। হ্যাঁ গোপাল দাদা। এই ফাঁকে এখান থেকে কেটে পড়ি, না হলে কপালে দুঃখ আছে। এই মন্ত্রী, কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ শুনি? এবারের মতন আমাকে ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন। না 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 না, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। ওরে বাবা রে, ও ও ও, এই প্রথম দেখলাম একটা কুমির জলে ডুবে যাচ্ছে। এরা ভুলতেই বসেছে, খালি খেলার খেলা। এই গুলটে টেপা ন্যাপলা পুটি, তোরা কি করে বেড়াচ্ছিস? হ্যাঁ দাদু, ও দাদু, তুমি যাকে বলো না, আরে আমরা তো খেলছি। সেটাই তো জানতে চাইছি, তোদের এই খেলা আর কতক্ষণ চলবে? হ্যাঁ, যতক্ষণ না অন্ধকার হয়। কি সারাদিন খেলা? আচ্ছা, তোরা হাঁপিয়ে যাস না? না গো দাদু, আমাদের খুব মজা হয়। মজা মজাই দেখাচ্ছি। বলি, পড়াশোনা কি শিখেই উঠলো? এখন আবার কি পড়াশোনা করবো বলো তো দাদু? আরে সামনে তো সরস্বতী পুজো। আমাদের বই খাতা সব ঠাকুরের সামনে রেখে দিয়েছি। হ্যাঁ, ওরে সরস্বতী পুজো আরো 7 দিন দেরি আছে। এখন থেকেই বই খাতা সব তুলে রেখেছিস? কত ভাগার দল। অবশ্য এসব তোদের বাহানা, তোরা তো সারা বছর পড়াশোনাই করিস না। কি বলছো দাদু? আমি এখন ওই শক্ত শক্ত অঙ্ক, পড়ায় গন্ডায় হিসাব সব করতে পারি। বুঝেছি, তোরা সব এক একটা বিদ্যের জাহাজ হয়ে গেছিস। দেখবো দেখবো তোরা কত জানিস। মা সরস্বতীও জানতে চান তোদের বিদ্যের দৌড়। তোরা সব বই নিয়ে আমার কাছে চলে আয়, আমি তোদের পড়াবো। আহা, সরস্বতী পুজো বলে আনন্দের বান ডেকেছে দেখছি। আর পণ্ডিতই বা কিরকম? পুজোর আগে পাঠশালা বন্ধ করে মহারাজের অনুমতি নিয়ে চলে গেল জগন্নাথ ধামে। কাল মনে হয় ফিরবে। দাদুকে জোর ফাঁকি দেওয়া গেছে। দাদু আর নিশ্চয়ই এখন আসবে না বল? না না, দাদু এখন বিশ্রাম নেবে। তাহলে চল আবার খেলা শুরু করা যাক। নিশ্চয়ই, কিন্তু দাদু খোঁজ করলে তুই ভয় পাচ্ছিস কেন বলতো না?
না না, বলছি তো এখন আর ভয় নেই, দাদুর অন্য কাজ আছে। ন্যাপলা, পুঁটি, ট্যাপা, গুলটে, কি বলছো তুমি আপন মনে? কেন ন্যাপলাদা ভেতরে নেই? ওরা তো আসেইনি, তো ভেতরে কি করে থাকবে? দেখেছো গিন্নি, ওরা আবার মাঠে খেলছে, তার মানে আমাকে বোকা বানিয়েছে। আসুক ওরা, আসুক, ওদের মজা দেখাবো। এ নয় ওরা আসবে, কিন্তু তুমি ওদের পড়াবে? হ্যাঁ নিশ্চয়ই, তোরা সারা বছর ফাঁকি মারে গিন্নি, পড়াশোনা না করলে যে মানুষের মতো মানুষ হবে না গিন্নি। ফাঁকি তো তুমিও দাও গো। মানে এই যে রাজসভায় গেলে না, এটা কি ফাঁকি নয়? এ তুমি বুঝবে না গিন্নি, মাঝে মাঝে রাজসভাতে কামাই করলে দর বাড়ে। তা তোমার কি দর বাড়লো শুনি? ও তুমি বুঝবে না। আমি যা বোঝার তা খুব ভালোই বুঝি গো। ফাঁকি দেওয়াতে যদি রাজসভার চাকরি হারাও, তাহলে তোমার আর কোনো দর থাকবে না, এটা মনে রাখো। হ্যাঁ, তুমি থামবে, আমার অনেক কাজ, আবার একটা নতুন কাজ যুক্ত হবে। নতুন কাজ? হ্যাঁ, ওই নাতি নাতনিদের পড়ানো। সে তুমি কি ঘোড়ার ডিম পড়াবে কে জানে। শুধু একটা কথা খেয়াল রেখো, তোমার পড়ানো বুঝতে না পেরে নাতি নাতনিরা যেন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করে। হ্যাঁ, সে তোমাকে ভাবতে হবে না। তা কেমন তীর্থ দর্শন করলে পণ্ডিত? অপূর্ব মহারাজ, অপূর্ব। বহুদিনের স্বাদ ছিল জগন্নাথ ধাম দর্শন করব। আমার সেই স্বাদ পূরণ হয়েছে মহারাজ। গতকাল অনেক রাতে গৃহে ফিরেছি। পথে নিশ্চয়ই কোনো অসুবিধে হয়নি? না মহারাজ, অনেক তীর্থযাত্রী ছিল, ওই সবার সাথে হরিনাম করতে করতে ফেরা। তবে পুরী ধাম তো অনেক ক্রোশ দূরের পথ, তাই যাতায়াতে বড়ই ক্লেশ হয়েছে। মহারাজ, পণ্ডিত জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসেছে। বড় পুণ্যের কাজ করেছো পণ্ডিত। নাও নাও নাও, তুমি এখনই বিতরণ করো। শুনেছি পুরী ধামের গজা বড়ই উত্তম, বড়ই মিষ্ট। তুমি শুধু শুনেই গেলে গোপাল, গিয়ে আর উঠতে পারলেন না। জয় জগন্নাথ। পণ্ডিত মশাই কি সমুদ্রে স্নান করেছেন? সে সাহস হয়নি, সমুদ্রের গর্জনে আমি ভয় পেয়ে গেছিলাম। মহারাজ, কত বড় ঢেউ শুধু শুনে এসেছি, এই প্রথম চাক্ষুষ দেখলাম। বেশ বেশ বেশ। কিন্তু তুমি যে চলে গেলে পণ্ডিত, এদিকে পাঠশালা বন্ধ বেশ কিছুদিন, ছোট বাচ্চাদের লেখাপড়া তো শিখেই উঠেছে। সব কিছুর পিছনে গোপাল একটা উল্টো কথা বলবেই। আগে না মহারাজ, আমি নিজের চোখে আমার নাতি নাতনিদের দেখেছি, তারা পাঠশালা কি সেটাই ভুলতে বসেছে। এটাই তো এখন সব থেকে বড় সমস্যা। তারপর 6 দিন পরে সরস্বতী পুজো। গোপাল, এই পাঠশালা, ছোটদের লেখাপড়া, সরস্বতী পুজো, এইসব ব্যাপার আমি জানি। তাই মহারাজ, আমার অনুরোধ, পাঠশালার ব্যাপারটি আমাকেই ভাবতে দেয়া হোক। হ্যাঁ, তুমি তো ভাববে, তবে এতদিন পাঠশালা বন্ধ থাকলে ছেলে মেয়েদের শিক্ষার মান পড়ে যায়। না না না, তুমি কাল থেকে পাঠশালা খুলে বসে পড়ো। তা কি করে সম্ভব মহারাজ? সামনে সরস্বতী পুজো, অনেক কাজ আছে যে। অনেক কাজ? কিরকম কাজ আছে শুনি? মহারাজ, পাঠশালা 2 পক্ষকাল বন্ধ থাকাতে এখন সেটি পরিষ্কার করতে হবে, তারপর সেখানে ঠাকুর রাখা হবে, সেখানে নতুন করে সাজাতে হবে, এইসব করতে সময় লেগে যাবে। তাছাড়া সরস্বতী পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে, যাতে ক্লান্ত না হয়ে পড়ি। মহারাজ, আমার মনে হয় পণ্ডিত কিঞ্চিত অসুস্থ। এ কথা বলার মানে গোপাল? মহারাজ, আমরা তো সবাই জানি সরস্বতী পুজো সকালে হয়। হ্যাঁ ঠিক। সারাদিন পণ্ডিত কি উপোস করেও থাকতে হবে না? তাও ঠিক। তাহলে পণ্ডিত শুধুমাত্র পাঠশালার একটি পুজো আর রাজবাড়ির পুজো করে ক্লান্ত হয়ে যাবে বলছে। খুবই চিন্তার ব্যাপার। সত্যি পণ্ডিত, তুমি মাত্র 2টি পুজো করে ক্লান্ত হয়ে যাবে কেন? তোমার কি কবিরাজের পাঁচনের প্রয়োজন আছে? মহারাজ,
আমি সম্পূর্ণ সুস্থ, আমার পাচনের কোনো প্রয়োজন নেই। আহা মহারাজ, বৈদ্য যদি পণ্ডিতকে একবার পরীক্ষা করে তবে বড় ভালো হয়। এমনিতে পণ্ডিত দূর দেশে ভ্রমণ করে এসেছে। পণ্ডিতের বায়ু ঘটিত কোনো সমস্যা তো না হয়নি বলেই আশা রাখি। সে আর বলতে, বায়ু ঘটিত সমস্যা হলে কি এখানে বসে থাকা যেত? বুঝেছো গোপাল, আমার কোনো সমস্যা নেই, তবে আমি কিঞ্চিত ক্লান্ত। সেটা খুব স্বাভাবিক নয় কি মহারাজ? গৃহে ফিরে এতটুকু বিশ্রাম না নিয়ে আজকেই রাজসভায় চলে এসেছি। ঠিক ঠিক। মহারাজ, সমস্যাটা গোপালের নিজস্ব। গোপাল তো নিজেই মাঝে মাঝে রাজসভা কামাই কর, ওকেই বরং পরীক্ষা করা হোক। ও গতকালও আসেনি। মহারাজ, গতকাল আমি কুমোরের ঠাকুরগড়া দেখতে গিয়েছিলাম। মহারাজ, গোপাল ভাঁড়ের চাকরি ছেড়ে এখন কুমোর হতে চাইছে। কালে কালে কত কি দেখবো। ঠিক আছে পণ্ডিত, আজকের রাজসভা এখানেই শেষ করছি। তুমি গিয়ে বিশ্রাম নাও, ভালো করে সরস্বতী পুজো হোক। আমার অবশ্যই পাঠশালাতেও যাবার ইচ্ছে রইল। আপনি মহান মহারাজ। কি করি, মহা সমস্যায় পড়া গেল দেখছি। একে নিয়ে তো এলাম, কিন্তু কাজে লাগবে কি? কাজে না লাগলে পুরোটাই ক্ষতি। কি ঘরের সামনে বসে বসে বিড়বিড় করছো পণ্ডিত? হরিনাম জপ করছো নাকি? মন্ত্রী মশাই, আসুন আসুন। এলাম, বসলাম। এবার বলো তো, ধান্দাটা কি করেছো? আপনি কি অন্তর্যামী? সব কি করে বুঝে ফেলেন বলুন তো? ওই জন্যই আমি মন্ত্রী। আজ রাজসভাতে তোমার বেফাঁস কথা শুনেই বুঝেছি যে আসন্ন সরস্বতী পুজো নিয়ে তুমি কিছু একটা ধান্দা করছো। সত্যি কথা বলতে মন্ত্রী মশাই, পাঠশালার কথা বাদই দিন, রাজসভায় চাকরি করে কতটুকু আর আয় হয়? ওই আয় নিয়েই তো তোমাকে আমাকে হায় হায় করতে হয়। সাধে কি আর বিড়বিড় করি? বলে ফেলো, বলে ফেলো। এখন ইচ্ছে ছিল, অনেক গৃহেই তো পুজো হয়, আমি যদি সেই সব গৃহে সরস্বতী পুজো করি তাহলে ভালো দক্ষিণা পাবো, মানে সব মিলিয়ে মোটা দক্ষিণা পাবো। সে তো খুব ভালো কথা। তুমি তো কৃষ্ণনগরের বিখ্যাত পণ্ডিত, বহু দূর দূর লোকে তোমার নাম জানে। তবে মোটা দক্ষিণে একটু পাতলা করতে হবে যে। পুজোর সময় তোমাকে তো খুঁজে পাওয়া যাবে না, আমাকেই তো নানা অজুহাতে সামাল দিতে হবে সবকিছু, তাই না? খালি পেটে যেমন বিদ্যে হয় না, খালি হাতে তেমন কাজও হয় না। সামাল কি করে দেবেন সেটা কি ভেবেছেন? এই তো শুনলাম তোমার পরিকল্পনা, ভেবে কিছু একটা বার করতে হবে। আপনাকে ভেবে বার করতে হবে না, উপায় আমি একটা বের করেছি, তবে আপনাকে সামাল দিতে হবে সেটি সত্যি। উপায় ভেবেছো? আজ্ঞে হ্যাঁ। কি উপায় শুনি? আমার ঘরে চলুন। এখানেই তো বেশ সুন্দর লাগছিল। তুমি কেমন ভয়ঙ্কর উপায় ভেবেছো যে তোমার ঘরের ভিতর যেতে হবে? চলুন না, আমার ঘরের ভিতরে একজন শুয়ে ঘুমোচ্ছে, তাকে দেখবেন, চলুন। তোমার ঘরের ভিতর একজন ঘুমাচ্ছে, তাকে আবার দেখতে হবে? ঠিক আছে, চলো যাই, তাকে দেখি কে সে। পালাবি কোথায় তোরা? হ্যাঁ, এবার তোদের পড়াশোনা করতেই হবে। কি ভেবেছিস? হ্যাঁ, শুধু ফাঁকি দিবি? না দাদু, তুমি কিন্তু পড়া হয়ে গেলে মুরগির মোয়া দেবে। সেটা আমি আবার কবে বললাম? আচ্ছা আচ্ছা, যাই হোক, মুরগির মোয়া ওসব পরে ভাবা যাবে। এখন বই খাতা খোল দেখি। কি হলো, হাঁ করে দেখছিস কি? বই খাতা তো নিয়ে আসিনি দাদু। মানে? সব বই খাতা তো তুলে রেখে দিয়েছি, সরস্বতী পূজার সময় আবার নামানো হবে। কি কাণ্ড, কত ভাগার দল! বই খাতা না নিয়েই পড়তে চলে এসেছিস? আমরা আবার কোথায় এলাম গো? তুমি তো রাজবাড়ি থেকে ফেরার পথে মাঠ থেকে জোর করে টেনে নিয়ে এলে। ঠিক আছে ঠিক আছে, বই খাতা ছাড়াই পড়া হবে। এই যে ডান্ডা দেখেছিস, পড়া না পারলে পিঠে পড়বে, বুঝলি? পুটি,
দুইয়ের ঘরের নামটা বল বল। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 4 দুগুণে 4 দুগুণে। গেলো আটকে গেলি কেন? হ্যাঁ, 4 দুগুণে কি ব্যাপার? মুটি তো 3-এর ঘরের নামটা অবধি জানে, ওকে 4-এর ঘরের নামটা ধরছো কেন? না, আমি 2-এর ঘরের নামটাই জিজ্ঞেস করেছি। তাই নাকি? নিজের কানে শুনেছি মুটি 4 দুগুণে 4, এই দুগুণ করে যাচ্ছে। হ্যাঁ, এই নাপলা, পণ্ডিত মশাই সমাস শিখিয়েছে। সেটা আবার কি? বুঝেছি, তুই ব্যাকরণ কৌমুদী বইটা কাল নিয়ে আসবি। তোদের মুরকির মোয়া সব বাতিল। পড়াশোনাই পারছিস না, এবার গুলটে বল। কি বলবো? সন্ধি বিচ্ছেদ শিখেছিস? মনে হয় মনে হয়? আচ্ছা বল দেখি, পুজ্ঝটিকা আর কিংকর্তব্য বিমূঢ়ের সন্ধি বিচ্ছেদ বল। কি হলো? এর মানে হলো আমাদের কর্তব্য ঝট করে উঠে দাঁড়িয়ে যাওয়া আর চট করে পালিয়ে যাওয়া। তবে রে, ঘুম থেকে ওঠো হে, রাজ্যের মন্ত্রী এসেছে আমার ঘরে। একে পণ্ডিত, একে কোথায় পেলে? এ তো পুরো তোমার মতো দেখতে। একে উড়িষ্যাতেই পেয়েছি। বুঝলে নিত্যানন্দ, ফিরে যেতে আর মন চায় না। এই এক চাকরি, সামান্য উপার্জন, কি বলবো বলো? তাহলে তুমি আমাদের সাথে এবার বৃন্দাবনে চলো পণ্ডিত। ইয়ে না, মানে বহুদিন গৃহ ছাড়া, বুঝলে? তাও বটে। শোনো হে পণ্ডিত, বৃন্দাবন হলো বড় তীর্থ, ওখানে গেলে বড় পুণ্য হয়। সে ওই বৃন্দাবনে দেখেছি। আপনারা কই থেকে আসুছি? আরে আরে পণ্ডিত, তুমি এমন কথা বলছো কেন? কি ব্যাপার নিত্যানন্দ? হ্যাঁ, এ কি? বেশ বেশ, সে ওই হেমচন্দ্র মিশ্র, এ প্রণাম করেছি। হ্যাঁ ঠিক আছে। একে দেখেই আমার মনে ঝিলিক দিয়ে ওঠে। তাহলে এই রাজবাড়ির আর পাঠশালার পুজো করুক, কেউ বুঝতেও পারবে না। তুমি বাকি জায়গা মানে মানে ওই খাম্বাজ রাজ্যের দিকে পুজো কর। সে আমিও সব পারবো না কুচি। এ পূজার মন্ত্র তো জানেনি বাবু। তুমি কি পারবে না পারবে সেসব আমরা ঠিক করে দেবো, বুঝেছো? সে যে আগে পণ্ডিত, একে শিগগির তালিম দিয়ে তৈরি করো। সে আর বলতে, আজ থেকে এর পাঠ শুরু হবে। একে কিন্তু বাইরে বেরোতে দেওয়া যাবে না। প্রশ্নই ওঠে না। এ মোরে বাড়ি যাওয়ার শখ জাগুছি। ভগবান করছেন মুই বড় নম্বর প্রসাদ পড়াচ্ছি। জয় জগন্নাথ। না, ওসব পরে হবে। দুটো পুজো করে দাও নকল পণ্ডিত হয়ে। আমি তোমাকে খুশি হয়ে অনেক মোহর দেব। বাহ, চমৎকার! তোরা খুব ভালো কাজ করছিস। তোরাও খুব ভালো আলপনা দিচ্ছিস। বেলা যে বয়ে যায়, পণ্ডিত তো এখানে পুজো করে তারপর রাজবাড়ি যায়। তবে কি ওখানে আগে চলে গেল? না, একবার রাজবাড়ি গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে। আমিও অঞ্জলি দেব বলে সকাল থেকে উপোস করে আছি। যা পারো শুরু করে দাও। আরে তোমাকে কি তালিম দেওয়া হলো? সব কি ভুলে মেরে দিলে নাকি? হ্যাঁ, একে মোর কিছু মনে পড়ছে নাই। ওই পুস্তক দেখে যা পারো মন্ত্র বলো দেখি। পণ্ডিত তাহলে এখানে? আমি ওদিকে পাঠশালায় অপেক্ষা করছিলাম। পণ্ডিত মনে হয় গোপাল আসার জন্যই অপেক্ষা করছিল। আমি সেটাই তো বললাম যে গোপাল এসে গেছে, এবার শুরু করা যাক। এ মোরে এখনই পুজো শুরু লাগুছি। পণ্ডিত এইভাবে কথা বলে কেন? কি হয়েছে পণ্ডিতের? পণ্ডিতের মনে হয় উড়িষ্যা বড়ই ভালো লেগেছিল, তাই এমন ভাবে কথা বলছে। হ্যাঁ,
পণ্ডিত পুজো শুরু করো। এ কি পণ্ডিত, তুমি সরস্বতী পুজো ভুলে গেছো? সময় গোটে বই দেখে মন্ত্র পড়েছি, তুমি বিরক্ত না করেছি। এ তো মহা নিকুচি দেখছি। পণ্ডিত এমন ভাবে কথা বলছে কেন মহারাজ? আহ গোপাল, তুমি চুপ করো। পণ্ডিতকে বিরক্ত করো না। পণ্ডিত যেভাবে চাইবে সেভাবেই পুজো হচ্ছে। আরে তোমার সমস্যা কি হে? মহারাজ, এই যে বড়ই সমস্যা। পণ্ডিত এইভাবে আগে কোনোদিন পুজো করেনি, এইভাবে কথাও বলেনি। খুব বড় রকমের গোলমাল আছে মহারাজ। কিন্তু গোপাল, এ তো আমাদের পণ্ডিত, আর সে তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এ জয় জয় দেবী সেমই কৌচি চরাচর সারে এ মুকৌচি কুচযুগ শোভিত মুকুতা হারে। কি কাণ্ড মহারাজ, এই মন্ত্র তো পণ্ডিতের ঠোঁটে লেগে থাকার কথা, আর এই মন্ত্র পণ্ডিত বই দেখে বলছে। কি অদ্ভুত গোপাল! আরে পণ্ডিত যদি বই দেখেই বলে তাতে তোমার কি? আরে তুমি তো আর পুজো করছো না। মুই পণ্ডিত, মুই পুজো করেছি, মোর উপরে কেন সন্দেহ করেছি? বুঝেছি। লাগুচি 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 লাগুচি। মহারাজ, জলের মতো পরিষ্কার। এ পণ্ডিত নয়, এ নকল পণ্ডিত। একে আমাদের আসল পণ্ডিত নিশ্চয়ই উড়িষ্যা থেকে খুঁজে নিয়ে এসেছে। হ্যাঁ, তুমি তাহলে পণ্ডিত নও? সে মুই উড়িয়া পণ্ডিত আছি। তুমি তুমি কোথা থেকে এসেছো? এ মুই উড়িষ্যা থেকে আসছি। আমাদের পণ্ডিত কোথায়? পণ্ডিত তো তালিকা করে গৃহ থেকে গৃহে পুজো করেছে। কি কাণ্ড! কেন কি হয়েছে বাবু? মন্ত্রী মশাই তো সবও জানিছে। ওই যে মন্ত্রী মশাই ধীরে ধীরে সরে পড়ছেন। এই সেনাপতি মহারাজ, আটকাও মন্ত্রীকে। জি আগে। আমি কিছু জানি না মহারাজ, এসব কি হচ্ছে। মন্ত্রী সব জানেন মহারাজ। না মহারাজ, এটা আমার পরিকল্পনা না। পণ্ডিত উড়িষ্যা থেকে নিজের মতো দেখতে এরকম নকল পণ্ডিতকে নিয়ে এসেছে। কিন্তু কেন? পণ্ডিত আরো অনেক বাড়িতে পুজো করবে। এই পাঠশালাতে পণ্ডিত যা দক্ষিণা পায় তা সব পাঠশালার উন্নতিতেই লেগে যায়। রাজবাড়ির দক্ষিণাতে তো পণ্ডিতদের দিন চলে না। আর তুমি সব জেনে চুপ করে বসে আছো। তোমাকেও এই ষড়যন্ত্রে সামিল বলেই ধরা হবে। তুমি আর পণ্ডিত, তোমাদের দুজনকেই আমি রাজ্য ছাড়া করব। আমার করুন মহারাজ। মন্ত্রী মশাই সব জেনে চুপ করেছিল মহারাজ। তার মানে পণ্ডিতের যা কামাই হতো সেখানে মন্ত্রীরও বখরা আছে। মুইকে তো মন্ত্রী বলিছে পুজো করিলে সোনার মোহর দিবে। আমি আনন্দে রাখছি। আবার মিথ্যে প্রতিশ্রুতি। সেনাপতি মন্ত্রীকে বাঁধো। আর কোথায় পণ্ডিত? এক্ষুনি তাকে ধরে নিয়ে আসা চাই। ও বাবা, 11টি গৃহ হলো, এখনো বাকি 27 খানা। পণ্ডিত মশাই কি 11 ঘরের নাম তাওরাচ্ছেন? গোপাল, তুমি এখানে? আপনাকে এখনই যেতে হবে, মহারাজের হুকুম। গোপাল, তুমি এসেছো পেয়াদা নিয়ে? সবই মহারাজের নির্দেশ। এভাবে ধরছো কেন? আরে আরে আরে, আমার চালকলা, আরে এটাকে আমার গৃহে রেখে আসতে দাও। আর কত চালকলা খাবেন পণ্ডিত মশাই? এত বড় প্রতারণা পণ্ডিত! তোমাকে আর মন্ত্রীকে আমি আদেশ করছি, এই মুহূর্তে এই অবস্থায় হেঁটে হেঁটে কৃষ্ণনগর থেকে চলে যাও। হায় 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 হায়, আমার 27 খানা গৃহের পুজো, অত দক্ষিণা সব নষ্ট হলো। গোপাল, ও গোপাল, তুমি জানো ভালো পুরোহিতের কথা? আগে মহারাজ, নীলাম্বর পুরোহিত, শাস্ত্রজ্ঞ পণ্ডিত। চলো তাহলে তার কাছেই যাই। তাকেই অনুরোধ করব পাঠশালার পুজো করবার জন্য। আপনি নিজে যাবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, উৎলা পঞ্চমী তিথি যে বয়ে যায়। মুই তাহলে কি করছি? তুমি উড়িষ্যা ফিরে যাওছি।
কোথায় কষ্ট হচ্ছে আপনার মহারাজ? বুকে বুকে রানী ভয়ঙ্কর কষ্ট, একটা একটা চাপা যন্ত্রণা। আমি পারছি না রানী, একদম পারছি না। মহারাজ, এখানে আপনাকে কোনো সান্ত্বনা দেব না, কেননা এই যন্ত্রণা আপনি স্বেচ্ছায় ডেকে এনেছেন মহারাজ। আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মহারাজ, কি হলো মহারাজ? সারাদিন মহারাজ, কি হলো মহারাজ? এ কি, মহারাজ তো জ্ঞান হারিয়েছেন। দাসী, দাসী! আজ্ঞে রানীমা। এক্ষুনি গিয়ে রাজবৈদ্যকে খবর দাও, মহারাজ ভয়ানক অসুস্থ। তুমি কোথায় গেলে গোপাল? অভিমান করে দূরে চলে গেলে। আজ তোমাকে আমাদের খুব প্রয়োজন গোপাল, খুব প্রয়োজন। কৃষ্ণনগরের খুব প্রয়োজন। তুমি কোথায় গোপাল, কোথায়? বলি, এতদিন ধরে রাজ সেবা করার এই মূল্য তোমাকে দিলেন মহারাজ? আহা, চুপ করো গিন্নি, আমরা এখনো কৃষ্ণনগরের সীমা অতিক্রম করিনি। রাখো তোমার কথা। না না গিন্নি, আমি মহারাজের কোনো দোষ দেখি না। জানো তো, একটা কথা আছে, দশচক্রে ভগবানও ভূত হয়, এটাও ঠিক সেই রকম, বুঝলে? মহারাজ নিজের ভুল ঠিক বুঝতে পারবেন গিন্নি। তখন অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, না না, দেরি কিছুই না। মহারাজ আমাকে ডাকলে আমি আবার ঠিক যাব, এটা তুমি ঠিক বুঝবে না গিন্নি। এটাকে বলে দেশভক্তি, বুঝলে? যদি আমি খবর পাই যে আমার দেশ সংকটে, মহারাজ সংকটে, তখন আমি আমার বুদ্ধি নিয়ে মহারাজকে উদ্ধার করতে ঠিক আসবো। এটা আমার কর্তব্য গিন্নি। কিরকম বুঝছেন রাজবৈদ্য মশাই? নারীর গতি ভালো নয়, রক্তচাপ উচ্চ। আমি ওষুধ দিয়েছি, আমার ওষুধ কাজ করবে। 24টা ঘন্টা মহারাজের রক্তের সাথে মিশতে দিন রানীমা, তারপর দেখুন। রানীমা, মহারাজ যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আপনি এই রাজ্য শাসনের ভার নিন। সর্বনাশ, বিজ্ঞানী তো আমার বাড়া ভাতে ছাই দিতে এসেছে। বিজ্ঞানী, এটা তুমি কি বলছো? রানীমা মহারাজকে ছেড়ে কিভাবে রাজ্য শাসনের দায়িত্ব নেবেন? আমাকে 2 দিন ভাবতে দিন। রাজ্যের স্বার্থে আমি সবকিছু করতে প্রস্তুত। আর বাড়তে দেওয়া যাবে না। এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে। আমাকে রাজা হতেই হবে, হতেই হবে। এখন আপনাদের একটাই কাজ, গোপালকে খুঁজে বার করতে হবে। গোপালকে চাই, এই কৃষ্ণনগরে গোপালের খুব প্রয়োজন। বিজ্ঞানী, আপনি সেনাপতিকে আদেশ দিন। আমরা সবাই চাই গোপালকে। আমি এক্ষুনি সেনাপতিকে খবর পাঠাচ্ছি। রানীমা আমার ওষুধ কাজ দিচ্ছে, মহারাজ খুব দ্রুত সেরে উঠবেন। আমাকে আটকাতেই হবে, আটকাতেই হবে। আপনার হাত যশ রাজবৈদ্য মশাই, আপনার ওপর আমার অগাধ বিশ্বাস। কিন্তু আমি জানি মহারাজ শুধুমাত্র সুস্থ হয়ে উঠবেন গোপাল ফিরে এলে। গোপাল এখন কোথায়? চলো, কয়েকদিন জামাই বাড়িতে আদর খাও। ওই তো বাবা জীবন আসছে। ওমা বাবা, কি খবর? এই কয়েকটা দিন তোমাদের এখানে থাকতে এলাম বাবা জীবন। বেশ তো বাবা, থাকুন না কয়েকদিন। বেশ বেশ, তাহলে তো বাকি কটা দিন এই জামাইয়ের আশ্রয় কাটিয়ে দিতে পারি। বেশ তো বাবা।
আশ্চর্য, আজ সকালেই তোমাদের কথা বলছিলাম আর দেখো তোমরাই চলে এলে। কেন রে মা, সকালে আমাদের কথা মনে হয়েছিল কেন? আমরা তো একটু পরেই তোমাদের কাছে যেতাম। ও মা, তুমি এরকম গাল ফুলিয়ে আছো কেন? ও তোর মায়ের গাল তো এমনিতেই কেমন ফুলো, আবার নতুন করে ফুলবে কি রে? তুমি থামবে? ঘরে চলুন বাবা, আসুন মা। শোনো বাবা জীবন, একটা সত্যি কথা বলে রাখি, মহারাজ আমাকে কৃষ্ণনগর ছাড়বার হুকুম দিয়েছেন, তাই আমরা তোমাদের কাছে চলে এসেছি। সে কি আপনাকে নির্বাসন? এ কেমন লীলা? এই যে দেখি জলে ভাসি শিলা। সব কথা পরে বলবো বাবা, এখন খেয়ে বিশ্রাম নেব কেমন? একটা দারুণ সুযোগ এসেছে, এই সুযোগকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। মহারাজকে আর মহারানীকে গৃহবন্দী করতে হবে। আমরা এইসব কাজ করতে ওস্তাদ, আমাদের সুযোগ দিয়ে একবার দেখুন বটা ঘটা কি ঘটনা ঘটাতে পারে। বটা ঘটা থাকতে আপনার চিন্তা কিসের? সেনাপতিকে হাত করুন, রাজ জ্যোতিষীকে হাত করুন। বিজ্ঞানীকে রাজসভা থেকে সরাতে হবে। রানীমা বিজ্ঞানীকে দায়িত্ব দিয়েছেন গোপালকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তাহলে আজ বিজ্ঞানীর বাড়ি গিয়ে একটু হেসে দেব। ভূতের হাসি হেসে দিয়ে আস। শোন, তোরা যা ভাবছিস সে খুব সহজ নয়। বিজ্ঞানী ভীতু নয়, ও খুব কঠিন ধাতের মানুষ। গোপালকে যেভাবে কৃষ্ণনগর ছাড়িয়েছেন ঠিক সেইভাবে বিজ্ঞানীকে তাড়ানো যাবে না? না 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 না, এক ওষুধ সব রোগে লাগে না, বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ। আজ রাতটা একটু ভাবি, কাল সব জানাবো। আমার প্রথম কাজ হবে সেনাপতিটাকে হাত করা। সেনাপতিকে হাত করা। প্রহরী, রানীমার সাথে দেখা করতে চাই। আপনি একটু অপেক্ষা করুন বিজ্ঞানী, আমি খবর পাঠাচ্ছি। দাসে দাসে, রানীমাকে গিয়ে খবর দাও, বিজ্ঞানী রানীমার সঙ্গে দেখা করতে চান। আমি এক্ষুনি খবর দিচ্ছি। রানীমা। বলো দাসী। বিজ্ঞানী আপনার সাথে সাক্ষাৎ করতে চান, উনি বাইরে দাঁড়িয়ে আছেন। ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো দাসী। প্রণাম রানীমা। এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। আমি জানি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই এত রাত্রে আমার কাছে এসেছেন। হ্যাঁ বলুন এবার। প্রথমে এই কাড়াটা নিন। এটা বিভিন্ন গাছ, শিকড় বাকড় থেকে রস বার করে তার সাথে মধু মিশিয়ে বানিয়েছি। অসুস্থ মহারাজকে প্রত্যহ প্রাতে 1 চামচ করে দেবেন, এটি বলবর্ধক। ধন্যবাদ বিজ্ঞানী। হ্যাঁ, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে রানীমা। এবার দ্বিতীয় কথা, আমি গোপালের সন্ধানে চললাম। আপনি সাবধানে থাকবেন আর মহারাজকে চোখে চোখে রাখবেন, আর রাজসভার কাজ আপনার হাতে তুলে নেবেন, নইলে খুব বিপদ। আমি রানীমা আর মহারাজের ঠিকভাবে দেখাশোনা করব, আপনি গোপাল দাদাকে খুঁজে নিয়ে আসুন। আমি কোথায় গেছি এটা কেউ যেন না জানে, কথাটা গোপন থাকবে। এবার বলুন বাবা, ঘটনাটি কি? কয়েকদিন বিভিন্ন কারণে রাজসভায় যেতে দেরি হচ্ছে। সবটাই যে ইচ্ছাকৃত তা কিন্তু নয়, এর মধ্যে তোমার শাশুড়ি মারও শরীর খারাপ ছিল। হ্যাঁ, আমি এর মধ্যে বেশ কিছুদিন ভুগেছি। হ্যাঁ, এর মধ্যে আমার একটু অর্থের প্রয়োজন হয়েছিল, তা মহারাজকে বলতেই। আচ্ছা গোপাল, তোমার কি এত অর্থের প্রয়োজন? সব সময় হাত পেতেই রেখেছো। মহারাজ তো তোমাকে বেশ ভালোই বেতন দেন, তা সেগুলো কি মাসের 10 দিনেই খরচা হয়ে যায়? মন্ত্রী তো এটা ঠিক বলেছে গোপাল, এর মধ্যে তুমি বেশ কিছুদিন কামাই করেছো, কিন্তু আমি তো তোমার বেতন কাটিনি। কাটা উচিত ছিল মহারাজ, কাটা উচিত ছিল। মোহর তো আর গাছে ফলে না যে নাড়ালাম আর টপাটপ পড়লো। মন্ত্রী মশাই, আপনিও তো বহুবার কামাই করেছেন, নিজের দিকটা একটু দেখুন। অনেকবার মিথ্যে বলে মহারাজ থেকে অর্থ নিয়েছেন। মিথ্যে কথা? তুমি মিথ্যা কথা বলে আমার সম্মান নষ্ট করছো। মহারাজ, আমি আপনার মন্ত্রী,
আমাকে এইভাবে আপনার সামনে অপমান করছে আর নিজের বেলা আঁটিসুটি আর পরের বেলা দাঁত কপাটি, হ্যাঁ? আপনি মন্ত্রী নয়, ষড়যন্ত্রী। দেখুন দেখুন মহারাজ, দেখুন আমাকে কি জাতা ভাষায় অপমান করছে। আমি বলতে বাধ্য হচ্ছি এটা আপনার প্রশ্রয়ের জন্যই হয়েছে। গোপালের এই কাজ মোটেই সমর্থনযোগ্য নয়। রাজ্যের মন্ত্রীকে অপমানের অর্থ হলো রাজ্যকে অপমান করা। বেশ, আমি তাহলে গোপালকে শাস্তি দিলাম, নির্বাসন। গোপাল, কাল সূর্যোদয়ের পূর্বেই কৃষ্ণনগর থেকে তুমি চলে যাবে। এই হলো সেই ঘটনা। ওখানে আমার পক্ষে আছে বিজ্ঞানী, পণ্ডিত আর সভাপতি। মহারাজ পারলেন আপনাকে নির্বাসন দিতে? এই রাজার জন্য তুমি কি না করেছো আমি ভাবতে পারছি না বাবা। মহারাজের দোষ নেই রে মিনুমা। মহারাজের মনটাকে এমন ভাবে বিষিয়ে দিয়েছে সবাই যে উনি দশচক্র ভগবান ভূত দেখেছেন। বাবা জীবন, আমার মনে হয় মহারাজ এখানে লোক পাঠাবেন, বুঝলে? আমি মুড়ো ঝ্যাঁটা নিয়ে দুধ দূর করে তাড়িয়ে দেবো, আপনি চিন্তা করবেন না বাবা। দুদিকের লোক আসতে পারে, মন্ত্রীও লোক পাঠাতে পারে। তখন তুমি ওই কাজটি করো, হ্যাঁ? ওই মুড়ো ছেঁটা নিয়ে সপাক করে মেরে ভাগিয়ে দিও। আর মহারাজের তরফ থেকে লোক এলে আমার কাছে নিয়ে আসবে। মহারাজের লোক বলতে রানীমার লোক, বিজ্ঞানী, সভাকবি আর পণ্ডিত, এই তিনজনের একজন আমার খোঁজে আসবেই আসবে। কেন রানীমার লোক কেন? মহারাজের নয় কেন? মহারাজের রাগ হয়তো এখনো ভাঙেনি, কিংবা মহারাজ নিজে মুখে বলতে পারছেন না, ওই রানীমাকে দিয়ে বলাচ্ছেন। আজ থেকে মহারাজের এই জুতো আমি সিংহাসনের সামনে রেখে রাজকার্য পরিচালনা করব। সাধু সাধু, মহারাজের প্রতি কি অসাধারণ ভক্তি! ভক্তি পরকাষ্ঠা। রং দেখি আর বাঁচি না। কতই রং দেখালি প্রতি, অম্বলে দিলি আদা। উপরওয়ালা দেখছে, সময় সব বুঝবে মন্ত্রী দাদা। এই আমি মহারাজের জুতো সিংহাসনের সামনে রাখলাম। প্রহরী, মহারাজের নামে জয়ধ্বনি দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আমি এইভাবে রাজ্য শাসন করব। আমি সেনাপতি, রাজবৈদ্য আর রাজজ্যোতিষীর অনুমতি নিয়ে ভগবানকে আমার সহকারী নিযুক্ত করলাম। আমি এই প্রস্তাব সমর্থন করলাম। ভগবান, তুমি এখন থেকে আমার মন্ত্রী। ধন্যবাদ রাজামশাই, ধন্যবাদ। ওরে রাজা নয়, রাজা নয়, আমি হলাম রাজার সেবক। এই তো মহারাজ সিংহাসনে বিরাজমান, এই তো বিরাজমান। মন্ত্রী মশাই, মহারাজের শরীর এখন কেমন আছে? রাজবৈদ্য, মহারাজের শারীরিক অবস্থার কথা জানতে চাইছে আমাদের পণ্ডিত, বলে দাও। অবস্থা সঙ্গে একটা অনুরোধ, মহারাজকে এখন কেউ দেখতে যাবেন না। ওনাকে বিরক্ত করা ঠিক নয়। আমি 24 ঘন্টা ওনার ওপর নজর রাখছি। তার মানে মহারাজ আর রানীমা নজরবন্দি। আজ বিজ্ঞানী অনুপস্থিত। মহারাজ সুস্থ হয়ে না আসা পর্যন্ত বিজ্ঞানীকে আমার সভায় কোনো প্রয়োজন নেই। আর একটা ঘোষণা আছে, আমি গোপালের পরিবর্তে বটা আর ঘটাকে আমাদের মনোরঞ্জন করার জন্য নিয়োগ করলাম। কারো কোনো আপত্তি নেই, থাকার কথাও নয়। বটা ঘটা, যাও যাও, তোমাদের আসন গ্রহণ করে নাও, যাও। ওরে মন্ত্রী মশাই এখন আমাদের তুমি তুমি করছে। আমাদের সম্মান আজ থেকে বেড়ে গেছে। তোমাদের দুজনের কাজ আমাদের মনোরঞ্জন করা। আমরা খুব হাসতে পারি। এই সভাকবি আমাদের নিয়ে একটা কবিতা লেখো তো। কলম আমার আটকে গেছে জোড়া বানর দেখে। কবিতা তোমায় ছুটি দিলাম চুন কালি মেখে। মন্ত্রী মশাই, আমি আজ থেকেই রাজসভা পরিত্যাগ করলাম। আমিও। চলো চলো সভাকবি। দুটো আপদ কমে গেল। বটা ঘটা, কাল থেকে সারা রাজ্যে রটিয়ে দাও। গোপালের জন্য মহারাজ অসুস্থ। গোপালকে মহারাজ নির্বাসন দিয়েছেন। যে বা যারা গোপালের হয়ে কথা বলবে তা রাজদ্রোহের শামিল। যাও। মন্ত্রী মশাই, থুড়ি রাজার সেবক, আপনি বটা ঘটাকে ছেড়ে দিন। ওই কাজ আমি ঢেঁড়াওয়ালাকে দিয়ে করিয়ে দেব। যা ভালো বোঝো, যাতে কৃষ্ণনগরের ভালো হয় সেটাই করা উচিত।
ভালো লাগছে না। গোপাল দাদু কোথায় যে গেল কে জানে। কোনো খবর না দিয়ে গোপাল দাদু কোথায় গেল? এরকম তো কোনোদিন হয় না। আমার তো মনে হয় গোপাল দাদু কোনো বিপদে পড়েছে। এইরকম তো হয় না। শুনুন শুনুন শুনুন, মহারাজ গোপালকে নির্বাসিত করেছেন। যে বা যারা গোপালের হয়ে কথা বলবে তারা রাজদ্রোহী, কথাটা মনে রাখবেন। শুনুন শুনুন শুনুন। কি বলছে? মহারাজ গোপাল দাদুকে নির্বাসন করেছে? গোপাল দাদুর অপরাধ? এবার আমরা কি করব? বুঝলি পুটি, এ কিন্তু ওই বাজে মন্ত্রী মশাইয়ের কাজ, আমি বলে দিচ্ছি। তো দেখিস। গোপাল দাদু আমাদের একা রেখে কোথায় গেলে? শোন, কেঁদে আর মন খারাপ করে কোনো লাভ নেই। আমাদের কিছু একটা করতে হবে। কি করবি? আমরা কি করতে পারি? আমরা তো ছোট। আমরা মহারাজের কাছে যাব না, আমরা এখন বিজ্ঞানী দাদুর কাছে যাব। সেই ভালো, চল। বিজ্ঞানী দাদু তো নেই, এবার কি হবে? কিভাবে আমরা জানতে পারবো? কার কাছে জানতে পারবো? আমরা রানীমার কাছে যাব। রানীমার কাছে জানতে চাইবো আমাদের গোপাল দাদু কোথায় গেছে। গোপালকে খুঁজতে গেছে আমাদের বিজ্ঞানী। রানীমার কাছে গিয়ে কিছু লাভ নেই। রানীমা আর মহারাজকে মন্ত্রী নজরবন্দি করে রেখেছেন। তাহলে কি হবে পণ্ডিত মশাই? এই দুষ্ট মন্ত্রীর কি সাজা হবে না? নিশ্চয়ই হবে। আমরা সবাই গোপালের মুখের দিকে তাকিয়ে বসে আছি। আসবে গোপাল, ফিরবে কপাল। জাহাপানা, খবর আছে। বলো, কি খবর? আমার কাছে খবর আছে গোপালকে মহারাজ নির্বাসিত করেছেন। গোপাল এখন কৃষ্ণনগরে নেই। কি বলছো তুমি গুপ্তচর? তাহলে গোপাল এখন কোথায়? এই খবরটা আমার কাছে নেই জাহাপনা। একটা কথা শুনেছি, মহারাজ অসুস্থ। কি বলছো তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। গুপ্তচর, সঠিক খবর আমার চাই। জো হুকুম জাহাপনা। উজির, খুব চিন্তার ব্যাপার। কিছু একটা ঘটেছে। গোপালের মতন বিশ্বাসী সভাসদকে কৃষ্ণচন্দ্র নির্বাসিত করলো, কিন্তু কেন? আমি জানতাম যে তুমি তোমার মেয়ের বাড়িতে আসবে। আমি আর কোথায় যাব বিজ্ঞানী? জামাইয়ের কাছে আসার একটাই কারণ, আমার জামাই বাড়ি কৃষ্ণনগরের খুব কাছে। ডাক পড়লেই যাতে যেতে পারি। তোমার চলে যাওয়ার পরই মহারাজ অসুস্থ হয়ে পড়েন। আমি খুব চিন্তায় আছি গোপাল। মন্ত্রীমশাই মহারাজের ক্ষতি করতে পারে। সে কি? তবে তো খুব বিপদ বাবা। আমাদের কি করতে হবে? বিজ্ঞানী, তুমি আমি মুর্শিদাবাদ যাব, নবাব বাহাদুরের সাহায্য নিতে হবে। আমার মনে হয় নবাব বাহাদুরের কাছে সব খবরই আছে। বেশ, তাহলে কাল সকাল সকাল আমরা রওনা দেব। বাবা জীবন, তুমি কাল তোমার শাশুড়ি মা আর মিনুকে নিয়ে কৃষ্ণনগরে চলে যাও। ঠিক আছে। তাহলে কাল আমরা মুর্শিদাবাদ যাচ্ছি। আর আমরা যাচ্ছি কৃষ্ণনগর। আজ যদি কিছু খবর না পাই, কাল আমরা কৃষ্ণনগরে যাব। বিষয়টা নিয়ে আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, বিশেষ করে গোপালের জন্যে। আচ্ছা জাহাপানা, এটা ওই মন্ত্রীর কোনো কারসাজি নয় তো? হতে পারে। এটা তো আমার মাথায় আসেনি। নবাব বাহাদুরের জয় হোক। কি গোপাল, তুমি এখানে? তোমাকে কৃষ্ণচন্দ্র নির্বাসিত করেছে? আস্তে আস্তে নবাব বাহাদুর, আমি একটা একটা করে আপনার প্রশ্নের উত্তর দিই। আপনার প্রথম প্রশ্ন, আমি এখানে কেন? এক কথায় উত্তর, আপনার সাহায্য নিয়ে মহারাজ আর রানীমাকে উদ্ধার করব। এই ব্যাপারটা নিয়ে একটু আগেই আমাদের মধ্যে আলোচনা হয়েছে। নবাব বাহাদুর, আমাদের হাতে সময় কিন্তু বেশি নেই।
কালকের মধ্যে মন্ত্রীকে গ্রেফতার করতে হবে আর মহারাজকে আবার তার সিংহাসনে বসাতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দুধ পাঠিয়ে দিচ্ছি। কাল ওই বজ্জাত মন্ত্রীর দফা রফা করবো। উজির, দুধকে পাঠিয়ে দাও, তারপর দেখছি কত ধানে কত চাল। আমি এক্ষুনি পাঠাচ্ছি জাহাপানা। নাও 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 নাও, তোমরা দুজনেই এখন বিশ্রাম নাও, কাল সকালেই আমরা যাত্রা করব। কি হলো মন্ত্রী মশাই, আপনি তখন থেকে এই নবাব বাহাদুরের চিঠি নিয়ে পাইচারি কেন করছেন? কি আর বলি, নবাব বাহাদুর আসছে মহারাজের সাথে দেখা করতে। নবাব বাহাদুরকে মহারাজের বয়ানে লিখে দিন, খুব ব্যস্ত। হবে না হবে না হবে না হবে না, না না না, ওইভাবে হবে না, ওইভাবে হবে না। নবাব বাহাদুরকে এখানে আসতে দিন, তারপরে বলবেন মহারাজ অসুস্থ। মন্ত্রী মশাই, গোপালের জামাই আর বাচ্চাগুলো আসছে। সবাইকে ধরে জেলে পুরে দাও, যাও। আজ সবার সাথে কিটকিট খেলবো। ন্যাপলা, পুচি, গুলটে, তোরাও শুরু করে দে। চুপ, কিট 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 কিট। কি হচ্ছে? আমরা কিটকিট খেলছি। মানে কি মন্ত্রী মশাই, কেমন আছেন? আজ থেকে আপনি খুব খারাপ থাকবেন। কি দুধ, আমার চিঠির কি উত্তর দিল মন্ত্রী? দেবার আর সময় পেলাম কোথায়, হঠাৎ তো এসে গেলেন। যাও যাও, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে এসো। আমি যাচ্ছি নবাব বাহাদুর। আমি গোপালের কাছে সব শুনেছি, আর তাতে যারা যারা সাথ দিয়েছে তাদের সবাইকেই কারাগারে ঢোকাবো। নবাব বাহাদুর, এই আমার মহারাজ আর এই আমার রানী। আমি তোমার উপর খুব খারাপ ব্যবহার করেছি গোপাল। মহারাজ, আগের কথা ভুলে যান, আমরা নতুন করে শুরু করি। নবাব বাহাদুর, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার কোনো কৃতিত্ব নেই, থাকলে গোপাল ফিরবে কপাল। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।